হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আজকে আমি অনেক খুশি, কারণ আজকে অনেক দিন পর আমার আব্বু আসছে, যার কারণে সকল কিছু রান্নাবান্নার প্রিপারেশান। আসলে আমার আব্বু আসলে আমার তো কখনো তেমন কোনো রান্নাবান্না বা কাজকর্ম করতে হয় না, কারণ সবসময় আমার শাশুড়ি মাই আমার আব্বু আসলে কী রান্না করবে, আমার আব্বু খেতে কী পছন্দ করে, উনি সবসময় এই জিনিসগুলো রান্নাবান্না করে। আমি ওনাকে একটু হেল্প করে দিই, বাসার রুমে এসে শুয়ে থাকি। আমার শাশুড়ি সবসময় করে, আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি খুবই হ্যাপি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার শাশুড়ি এখন বাসায় নেই, উনি একটু একটু কাজে বাইরে গেছে, দেশে গেছে, যার কারণে এখন আমার রান্নাবান্না। তো আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি কি ঠিকঠাকভাবে রান্নাবান্না করতে পারবো কি না। আর আমার হাজব্যান্ড একটু পর এসে বলছে, তুমি কি মাংস রান্না করতে পারো? মাংস নিয়ে চিন্তাভাবনা বেশি ছিল না, কারণ এটা তো ঝাল খাবার, এটা হতেই পারে। তারপর আবার এসে বলছে, তুমি কি পোলাও রান্না করতে পারবা? তারপর পায়েসের কথা বলছি, পায়েস কি তুমি রান্না করতে পারবা? মানে আমার চেয়ে ও বেশি টেনশনে আছে যে আমি কি ঠিকঠাক মতো আমার আব্বুকে রান্নাবান্না করে খাওয়াতে পারবো কি না। কারণ আমার হাজব্যান্ড আমার আব্বুকে অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি ভালোবাসে, যার কারণে আমার আব্বু আসলে কী খাওয়াবে বা কী করবে সেই জন্য ওর মধ্যে একটা অস্থিরতা কাজ করে। বিশেষ করে এরকম ভাগ্য সবার হয় না, আলহামদুলিল্লাহ আমার আব্বুর এই ভাগ্যটা আছে যে আমার হাজব্যান্ড আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এটাও একটা বড় পাওনা, সবাই পায় না। তারপর এই যে আমি রান্নাবান্নার জন্য সকল কিছু যোগাযন্ত্র করে নিলাম। আজকে অনেক কষ্ট হয়েছে, কারণ একা একা সকল কিছু রেডি করে রান্না করা কিন্তু খুবই কষ্টকর। তার ফার্স্টে আমি এখানে সকালবেলা যেই বাজার থেকে বাজারগুলো নিয়ে আসছি, একদম ফ্রেশ মাছ, তারপর মাংস, সব কিছু নিয়ে আসছে। মাংসটা অনেক ভালো ছিল, একদম তাজা ছিল। আর আমি একটু হাতে মাখা একদম মাংসটা রান্না করে ফেললাম। আগেই মাংসটা বসিয়ে দিয়েছিলাম। এই আমি পাবদা মাছ, শিং মাছ ভেজে নিয়েছি। আর গরুর মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়েছি, বলতে আমার এখানে 2 পদের মাছ রান্না হয়ে গেছে, কিন্তু মাংসটাকে আমি অনেক কষাইছি, মানে একদম কালা ভুনার মতো করে ফেলেছি। আর মাংসটা সেই জন্য খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তারপর এখানে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি চিংড়ি মাছটা রান্না করব। আমি চিংড়ি মাছটা ভেজে রান্না করিনি, এইভাবেই কাঁচা রান্না করছি, কারণ আমার আব্বুর একটু দাঁতের প্রবলেম আছে। তখন দেখা যাচ্ছে যে আর মাছটা যদি শক্ত হয়ে যায় তাহলে খেতে পারবে না, সেই জন্য যাতে একটু নরম থাকে, ওই জন্য আমি এইভাবে রান্না করেছি। এখানে টমেটো দিব, ধনিয়া পাতা দিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আমি একদম হালকা মশলা এবং একদম কম ঝাল দিয়ে রান্না করছি, যেহেতু আমার আব্বু ঝাল খেতে পারে না। এখানে আমি চিংড়ি মাছটাকে ভুনা করছিলাম টমেটো দিয়ে। আর আমার চিংড়ি মাছটা ভুনা কিন্তু প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। আর দ্বিতীয়ত চিংড়ি মাছটা তো তাজা আজকেই সকালবেলা এনেছি, যার কারণে চিংড়ি মাছটা খেতে অনেক মজা হয়েছিল। আমার বোন এসেছে, সে অনেক প্রশংসা করলো যে আপু তো রান্না দিন দিন অনেক ভালো হয়ে যাচ্ছে। এটা শুনেও ভালো লাগলো যে না হোক, কেউ প্রশংসা করলো। যে চিংড়ি মাছ বোনাটা আমার হয়ে গেছে। আমি একে একে করে সব রান্না করতে হবে, কারণ একটার মধ্যে তোরা চলেই আসবে, তখন তো আমি তাড়াতাড়ি করে খাবার দিতে হবে, সেই জন্য। এখান দিয়ে রান্নাবান্না কী কী প্রিপারেশান চলছিল সেগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপর চিংড়ি মাছটা রান্না হয়ে যাওয়ার পর ওখানে আমি পাবদা মাছটা বোনা করব। তো কারণ পেঁয়াজটা ভেজে সব মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, মশলাটাকে খুবই ভালো করে বোনা করে নেব। মশলা যত বেশি কষানো হয়, আমার শাশুড়ি বলে সবসময় যে মশলা যত বেশি কষানো হবে তরকারি খেতে তত বেশি টেস্ট হবে। তারপর আমি পাবদা মাছটা ভুনা করছিলাম, আর পাশের চুলায় শিং মাছটাকেও ভুনা করছিলাম। যে এখানে শিং মাছটা যখন কত সুন্দর কালার হয়েছিল, আর শিং মাছটা একটু তেলটা বেশি হয়ে গেছিলো। যত চেষ্টা করি যে তেলটা একটু কম ব্যবহার করবো, না দেখা যায় যে শেষ সময় যদি তেলটা একটু বেশি হয়ে যায়। আর এই তো মশলাটাকে ভালো করে ভুনা হয়ে গেছে। আমি এখানে 1 মগ গরম পানি দিয়ে দিলাম। আমি সকল তরকারিতে গরম পানি ইউজ করি, আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা হয়তো জানেন। তারপরে পাবদা মাছগুলো দিয়ে দিলাম, তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো পাবদা মাছগুলো দিয়ে এটাকে আমি একটু বরফ দিয়ে ভালো করে
উতরে নিলেই হয়ে যাবে। তারপর হচ্ছিল আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো, তাহলেই হচ্ছিল আমার পাবদা মাছ বোনাটা হয়ে যাবে। আর এটাকে আবার বেশি নাড়াচাড়া করা যাবে না। এই মাছের একটা সমস্যা হচ্ছে এটা কে নাড়াচাড়া করতে গেলেই এই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশের চুলাতে আমি এগুলো বসিয়ে দিয়ে এগুলো সব কিছু একে একে করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে একা একে তো আমার সব কিছু করতে হবে, যেহেতু আমার বাসায় আর কেউ নেই, আমি একাই আছি। তারপর আমার দেবর একটু বাসাটাকে একটু গুছিয়ে দিয়েছে, আমাকে একটু হেল্প করে দিয়েছে। আমি ওদের জন্য একটু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, তাহলে হচ্ছে শরবতটা এসে ওরা খেতে পারবে। এরপর একটু শরবতটা একটু ঠান্ডা হয়ে থাকবে। তারপরে তো পাবদা মাছটাও সুন্দর করে বোনা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে পোলাও রান্না করব। এই জন্য পোলাওর জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তো এখন হচ্ছে পোলাও চালটা দিয়ে দেব। পোলাওয়ের চালটা হচ্ছিল যত বেশি পোলাওটা ভাজা ভাজা করা হবে, পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরা হয়। আর আমি একদম মিডিয়াম জালে করে অনেকক্ষণ যাবত পোলাওটাকে ভাজা ভাজা করেছি, আমি করেছি, ঘি দিয়েছি, যার কারণে হচ্ছে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল। এই তো দেখুন আমার পোলাওটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছিল আমি এখানে এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে আমার পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওটাও সুন্দর হয়েছে। যাক, ফার্স্ট টাইম আমি একসাথে এত কিছু রান্না করছি একা একা, কখনও করিনি। মানে আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম যে কি আমার পোলাও আর পায়েস এই দুটো জিনিসই রান্না করতে পারবো। এই যে পায়েসের দুধটাকে দিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি, পোলাও দিক দিয়ে বসিয়েছি, এদিক দিয়ে পায়েসটা বসিয়েছিলাম। যে পায়েসটা রান্না করে ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হলে যে ওরা খেতে ভালো লাগবে। আর পায়েস কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই যে এখানে পায়েস